মহা আনন্দে আয়েশ করে পা ছড়িয়ে দিয়ে হাড্ডি মাংস কুড়মুড় কুড়মুড় করে বাঘ খাচ্ছে। 15টা বাঘ একসাথে বসে আছে, গুনতেও একটু কষ্ট হয়েছে কার মাথা কার লেজের দিকে। সুগার কোচিং স্ট্রবেরি, এটা খেতে হবে অনেক সাবধানে, এটা কারণ এত বেশি সুগার দেওয়া অনেক স্ট্রিট ড্রেসে কোনো সুগার না লাগে। আর একটা স্ট্রাকচার করা আইস দিয়ে স্নোতে ঘেরা চায়নার কোল্ডেস্ট সিটি হারবিন থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। হারবিনে আজকে আমাদের প্রথম সকাল, ডে 2। সকালে ব্রেকফাস্ট করেই আমরা বের হয়ে পড়েছি। আমাদের এক্সাক্ট টাইম ছিল 8:30। আমাদের যে মাইক্রোবাসটা ফিক্সড করা আছে এজেন্টের মাধ্যমে, সেই বাসটাও চলে এসেছে। আমাদের আজকের ডের ফার্স্ট স্পট সাইবেরিয়ান টাইগার পার্কে যাচ্ছি। বাস থেকে নেমে আমরা এখন সবাই ড্রেস আপ করছি, ফুল ড্রেস আপ। বড় টাইগার তৈরি করা, এখানে আগেই সবার টাইগারের ভিতরে উঠে ছবি উঠাচ্ছে। টিকিট কাউন্টারে আসছে এখন আমরা, এখান থেকে এই সাইবেরিয়ান টাইগার পার্কের টিকিট পারচেজ করতে হবে। সব জায়গাতেই ছোট বড় স্ট্যাচু, বরফের তৈরি ভাস্কর্য তৈরি করে রেখেছে। আর এইখানে এই যে একটা বাঘ মামাকে একদম আইস দিয়ে তৈরি করে রেখেছে, সবাই না হাত দিয়ে টাচ করে দেখছে, তবে হ্যান্ড গ্লাভস পরে। এই যে কুংফু পান্ডা বসে আছে, প্রথমে মনে হচ্ছিল দেখি এটা সাদা সিমেন্ট দিয়ে তৈরি করা, কিন্তু আমরা কাছে যে আবার আঙ্গুল দিয়ে দেখলাম যে না, এটাও আইস দিয়ে তৈরি করা। টিকিট আমরা পারচেজ করেছি 130 RMB পার পার্সন। বাঘের স্ট্রাইপ দেওয়া এই যে বাস আছে, আমাদের জন্য 8 নম্বর বাস নির্ধারিত। বাসে করে এখন আমরা পুরো সাইবেরিয়ান টাইগার পার্কটা ঘুরে দেখবো। আমরা ভিআইপি টিকিট নিয়েছিলাম, এই জন্য এত বেশি লাইন ছিল না। আর এই যে দেখেন লম্বা লাইনে এখনো সবাই দাঁড়িয়ে, বাসের চাকা ঘুরতেই আমরা দেখা পেয়ে গেলাম বাঘ মামাদের সাথে। এতগুলা বাঘ মামা, এখানে 6টা বাঘ মামা সকালে মর্নিং ওয়াক করছে মনে হয় আর গল্প করছে। এই বাঘদের স্বাস্থ্য দেখেই বোঝা যাচ্ছে এরা কতখানি সুস্বাস্থ্যের অধিকারী। প্রতিটা বাঘই 75 থেকে 150 কেজি পর্যন্ত। এই বিশাল বড় টাইগার পার্কটা 335 একর জায়গার উপরে। এইখানে প্রায় 800-র মতো বাঘ আছে, ছোট বড় মিলিয়ে, তবে সবগুলা তো আর বাহিরে দেখা যায় না। প্রায় 200-র মতো বাঘ আমরা এই পুরা এরিয়াটা ঘুরে ঘুরে দেখবো। এখানে এক এক থেকে এক এক জনে এই বাসে করেই আমাদেরকে নিয়ে যাচ্ছে। বাঘ মামাদের আবাসস্থলের এই সম্পূর্ণ জায়গাটাই সাদা বরফে আচ্ছাদিত হয়ে আছে। এখন এইখানে শুধুমাত্র যে সাইবেরিয়ান টাইগার আছে তা না, এখানে আমাদের বাংলাদেশের রয়্যাল বেঙ্গল টাইগারও আছে, পুমা, লিওপার্ড, এরকম বিভিন্ন প্রজাতির টাইগার আছে। আমরা দেখা পেয়ে গিয়েছি বনের রাজা সিংহ সিংহীর সাথে। সিংহ সিংহী গাছের গোড়ায় গোড়ায় বসে আছে একটু দূরত্ব বজায় রেখে। বাঘ মামাদের ব্রিডিং বা প্রজনন এরিয়া এটা। এখানে প্রত্যেকটা ঘরের সাথে কানেক্টেড খাঁচা দেখা যাচ্ছে, আর প্রত্যেকটা খাঁচাতেই দুইটা দুইটা করে বাঘ আছে। কোনো কোনো বাঘ আবার অনেক টেনশনে শুধু হাঁটাহাঁটিই করে যাচ্ছে। প্রতিটা বাসের চাকাতে না আবার একটা প্রোটেকশন দেওয়া আছে, একটা খাঁচার মতো তৈরি করা, আবার নিচের দিকে সিকল দেওয়া আছে। যেহেতু বাঘ এখানে অবাধে চলাফেরা করে, কোনো আনওয়ান্টেড অ্যাক্সিডেন্ট যাতে বাসের সাথে বাঘের না হয়, সেই জন্য এই প্রোটেকশনটা দেওয়া। দেখে খুব ভালো লেগেছে। আর লাইফের সব থেকে বেস্ট এক্সপিরিয়েন্স হবে বাঘ নিয়ে এইটা। এখানে 15টা বাঘ একসাথে বসে আছে, গুনতেও একটু কষ্ট হয়েছে কার মাথা কার লেজের দিকে সেটা। 30 মিনিট বাসে বসে বসে আমরা বাঘ দেখেছি। এখন এখানে বিশাল বড় একটা পেডেস্ট্রিয়ান টানেল আছে, সেই টানেলের ভেতরে হেঁটে হেঁটে বাঘের অ্যাক্টিভিটিস এনজয় করতে চলে এসেছি। টানেলে প্রথম দেখা মিললো বিয়ারের সাথে। বিয়ারগুলো পাইপের এখানে কি যেন করছে, পরে দেখলাম পাইপের ভেতর দিয়ে গাজর, আপেল এগুলো খাবার দিচ্ছে, আর সেইগুলো বিয়াররা খুব মজা করে পাইপ দিয়ে খাচ্ছে। এগুলা কিন্তু কিনে কিনে তারপরে ভিজিটার্সদেরকে দিতে হয় বিয়ারদের খাবারের জন্য। শুধুমাত্র খাওয়া দাওয়া না, এখানে খেলাধুলারও ব্যবস্থা আছে ভাল্লুকদের জন্য। এই যে স্লিপার তৈরি করা আছে, কিন্তু অনেকগুলো ভাল্লুক একসাথে স্লিপারের উপর না বসেই আছে, শুধু মনে হয় শীতে জড়সড় হয়ে আছে। টানেল দিয়ে আমরা এখন আরো সামনে যাচ্ছি, দেখা যাক সামনে কি ভাল্লুক আছে না বাঘ আছে, সিংহ আছে দেখি। এই যে বাঘদের এই উপরের অংশটা দিয়ে খাবার দেয়, নিচে পরে তখন খাওয়ার জন্য উপরের দিকে তাকায় আছে। মহা আনন্দে আয়েশ করে পা ছড়িয়ে দিয়ে হাড্ডি মাংস কুড়মুড় কুড়মুড় করে বাঘ খাচ্ছে। প্রতিটা বাঘের হাউজিং আর ফিডিং এর জন্য প্রায় $4000 মতো খরচ হয়। শুধুমাত্র বাঘ মামা না, এখানে ভিজিটার্সদের জন্য অল্প স্বল্প গরম ঠান্ডা খাবারেরও ব্যবস্থা আছে। বাঘের খুবই পছন্দের খাবার হোল চিকেন, এই টানেলের ভেতরেই পাওয়া যায়। ভিজিটার্সরা হোল চিকেন কিনে বাঘকে খেতে দেয়। এখানে প্রতিটা হোল চিকেনের দাম 80 RMB, বাংলাদেশি টাকায় প্রায় 1400 টাকার মতো। আর এখানে যে বালতির ভেতরে চিকেন ব্রেস্ট, চিকেন উইংসও দেয়, সেটাও বাঘদেরকে পিস পিস কিনে খাওয়াতে পারবে। এই যে বাঘ খুব মহা আনন্দে খাচ্ছে। ভিজিটার্সরা না প্রায় প্রত্যেকেই এখানে বাঘকে খাবার দেয়, একটা আনন্দও লাগে। আর বাঘরা এত বেশি খাবার পায় যে সহসাই খাবার দিলেও খেতে আসতে চায় না, বেশ অপেক্ষা করতে হয়।
এই সম্পূর্ণ টানেলের পাথওয়েটাতে ডাবল ট্রিপল প্রোটেকশন দেওয়া আছে, যাতে করে বাঘরাও সেফ আর যারা ভিজিটার্সরা এই টানেল দিয়ে ঘোরাঘুরি করে তারাও সেফ। চায়নার টাইগার পার্কগুলোর ভেতরে এই সাইবেরিয়ান টাইগার পার্কটা হারবিনের, এটা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট টাইগার পার্ক। ঘুরতে ঘুরতে আরো দেখা পেয়ে যেতে পারেন বড় ধরনের ক্যাট আর হোয়াইট টাইগারের সাথে। টানেল থেকে বের হওয়ার মুখেই রয়েছে সাইবেরিয়ান টাইগার পার্কের সুভিনিয়র স্টোর, আর এই স্টোরে অনেক ধরনের গিফট। এই যে এখানে মাফলার সহ টুপি, ভালো লেগেছে। এই যে লেজের যে কিরিং গুলো, এগুলো সচরাচর দেখা যায় না। এছাড়া বাঘের বডি, হোয়াইট টাইগার, ব্রাউন স্ট্রাইপ টাইগার, বাচ্চাদের ফুল কস্টিউম আছে বাঘের শেপের। লাইভ টাইগার তো অনেকক্ষণ দেখলাম, একটা ভয় ভালো লাগা সব কাজ করছিল। আর এই যে আইস দিয়ে তৈরি করা একদম নিখুঁত ভাবে এই টাইগার গুলো দেখতেও কিন্তু অসাধারণ লাগছে। এই টাইগার গুলো কিন্তু হারবিন ছাড়া আর কোথাও দেখতে পারবো না। আপনাদের কেমন লেগেছে এই সাইবেরিয়ান টাইগার পার্কের বাঘগুলো দেখে আমাদেরকে জানাবেন। সর্বত্রই আইস দিয়ে ভরপুর, কোথাও কোনো মাটি দেখা যাচ্ছে না। কিছু আইস আছে ঝরঝরা, আর কিছু আইস এইরকম একদম হার্ড হয়ে স্লিপারি হয়ে গিয়েছে। যে এখানে বাচ্চারা সাইক্লিং করছে আর স্লেজ করছে চেয়ারে বসে বসে। সামনের দিকে আগাতে গেলে মনে হয় পেছনেই চলে যাচ্ছি। সাইবেরিয়ান টাইগার পার্কে আমাদের ঘোরাঘুরি শেষ। এখন আমরা নেক্সট স্টপেজে যাচ্ছি আমাদের মাইক্রোবাসে করে। আমরা এখন যাব সেন্ট সোফিয়া ক্যাথেড্রালে। আমরা তো দেখে আসলাম বাঘ অনেক আস্তে আস্তে মুরগি মাংস খাচ্ছে, আর আমরা এখানে গ্রিন পিস গার্লিক ফ্লেভারের আর সানফ্লাওয়ার সিড ক্র্যাব ফ্লেভারের খাচ্ছি। হারবিনের ট্রান্সপোর্টেশনও অনেক সুবিধা। এই যে দূরে দেখা যাচ্ছে মেট্রো লাইন, এখানে 2 নম্বর মেট্রো লাইন ফলো করলেই সব টুরিস্ট স্পটগুলো সহজেই কানেক্টেড আছে। 45 মিনিট মাইক্রোবাসে জার্নি করে আমরা চলে এসেছি সেন্ট সোফিয়া ক্যাথেড্রালে। এই যে উপরে সবুজ কালারের গম্বুজের মতো দেখা যাচ্ছে, এটি ফেমাস সেন্ট সোফিয়া ক্যাথেড্রাল। এটি রাশিয়া একটা অর্থোডক্স ক্যাথেড্রালের আদলে তৈরি করা। একটু ছোট করে বলি, 1960 সালে যখন রাশিয়া জাপানের যুদ্ধ হয়, সেই সময়টাতে এই ক্যাথেড্রালটা তৈরি করা হয়। 3.3 মিটার উচ্চতার এই ক্যাথেড্রালটা রয়েছে 721 স্কোয়ার মিটার এলাকা জুড়ে। রাশিয়ান এই অর্থোডক্স চার্চটা যখন তৈরি করা হয়, তারপরে না মানে 1921 সালের দিকে, ওই সময়টাতে হারবিনের পপুলেশন ছিল 3 লাখের মতো, যার ভেতরে ছিল 1 লাখই রাশিয়ান পিপল। তো ওই সময়টাতে এই পপুলেশনটা অনেক মাস পপুলেশনই ধরা যেতে পারে। আর তখনকার সময় থেকেই এই সেন্ট সোফিয়া ক্যাথেড্রালটা সবার কাছে খুব ইম্পর্টেন্ট। বাইরে না এখন প্রচন্ড ঠান্ডা, -7 -10 এর মতো। আর এখানে দেখেন কত পরিশ্রম করছে সবাই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করার জন্য। বাচ্চা বা বড়দেরকে দেখে মনে হচ্ছে সেই আগের রাজকন্যা রানী সবাই সেজে গুজে দাঁড়িয়ে আছে সুন্দর সুন্দর ফটোগ্রাফি করার জন্য। ক্যাথেড্রাল থেকে শুরু করে তার সাইডের এই রোডটাতে মেনলি সবাই ফটোগ্রাফি করতেই এসেছে। আর এই যে রাস্তার সাইড দিয়ে বড় বড় হাঁস আর সিটিং চেয়ার তৈরি করা। সংহোয়া নদীর পানি যে বরফ হয়ে যায়, সেই পানির আইস কিউব গুলো কেটে নিয়ে এসে এই সবগুলো স্ট্রাকচার তৈরি করা। ডিপ ফ্রিজের থেকেও কম টেম্পারেচার বাহিরে। আর সব জায়গাতেই একটু পরে পরে আইসি দোকান আছে, যেখানে আইসক্রিম আর সুগার কোটেড এই ফ্রুটস বিক্রি করছে। সুগার কোটিং স্ট্রবেরি, এটা প্রচুর সুগার দেওয়া, কিন্তু ভেতরে অ্যামাজিং বিষয়, ভেতরে স্ট্রবেরিটা একদম সফট, বাইরেটা হার্ড কিন্তু ভেতরটা একদম সফট। আর খেতে হবে অনেক সাবধানে এটা, কারণ এত বেশি সুগার দেওয়া অনেক স্টিকি। অসময় একটু বাহিরে নিয়ে মাথা এইভাবে খেতে হবে যাতে ড্রেসে কোনো সুগার না লাগে। রাস্তার বিভিন্ন জায়গাতে এরকম ছোট ছোট স্টোর আছে বা ভ্যানের মতো, সেখানে হ্যান্ড গ্লাভস, টুপি, প্যান্ট, এই ঠান্ডার জন্য যেগুলো আর কি উপযোগী সবকিছু পাওয়া যায়। সোফিয়া ক্যাথেড্রাল ঘুরে আমরা এখন যাচ্ছি সেন্ট্রাল রোডে। এটাও একটা ফেমাস রোড। স্টোরগুলো তো আছে শীতের সব ডাউন জ্যাকেট, প্যাডিং জ্যাকেট, প্যান্ট, এই যে সব কেনার জন্য। সোফিয়া ক্যাথেড্রাল থেকে সেন্ট্রাল রোডে যাওয়ার পথে ছোট ছোট অনেক স্টোর দেখেছি। এখানে না অনেক টাইপের ম্যাগনেট আছে। হারবিনের টুরিস্ট অ্যাট্রাকশন গুলোর ম্যাগনেট কালেক্ট করতে আমার খুবই ভালো লাগে। সেই জায়গার না স্মৃতিটা ধরে রাখে। এই বড় ম্যাগনেটটা নিয়েছি, আর একটা নিয়েছি হেজাব পিন। এই যে এই হেজাব পিন গুলো দেখেন উপরের পার্টটা না আবার মুভ করে স্নোফ্লেক্স এর। এখানে আরো সেম ডিজাইনের আছে ফিঙ্গার রিং, বিভিন্ন কালার আর ডিজাইনের ছোট বড় রাশিয়ান স্টাইলের অনেক ডলও আছে। এইরকম আরেকটা স্টোরে যাচ্ছি। এই স্টোরে মেনলি সব শীতের কাপড়ই আছে। -15 টেম্পারেচারে আমরা ঘুরতে ঘুরতে সামনে এগোচ্ছি। আর এই টেম্পারেচারকে ডিপ ফ্রিজের থেকেও কমই ধরা যায়। এখানে তো আইসক্রিম খাওয়াই যেতে পারে, যখন আইসক্রিমের তাপমাত্রা ডিপ ফ্রিজের থেকে বেশি আছে। এই যে এখানে হারবিনের সব আইকনিক স্ট্রাকচার, স্নোফেক্স, হুইল, স্নোম্যানের আইসক্রিম তৈরি করা। আমরা এই যে আইসক্রিম নিয়েছি, এখন শীতের মধ্যে হারবিনে এসে আইসক্রিম খাচ্ছি। হারবিন লিখে আছে
চাইনিজে লেখা আছে হারবিন। নরমাল টেস্ট, আমার তেমন কিছুই না। হারবিনের রাশিয়ান স্টাইলের কনফেকশনারিও অনেক ফেমাস, অনেক পরিচিত আর ডেলিশিয়াস খেতে। এই যে বিশাল বড় বড় রাশিয়ান স্টাইলের ব্রেড, আরও আছে কুকিজ, বিস্কিট, ইয়োগার্ট, চকলেট, অন্যান্য অনেক খাবার স্টাফ পেয়ে যাবেন এই সেন্ট্রাল রোডের আশেপাশে ঘুরতে ঘুরতে। পর্কের সসেস, চিকেন সসেস এই যে গরম পানিতে বয়েল করে, এটা খেতে চাইনিজরা খুব পছন্দ করে। আর যে যে ফ্রোজেন স্টিকগুলো আছে এগুলো মনে হয় আর ফ্রিজে রাখার দরকার নেই, বাইরে থাকলেই হবে। বাইরেই ফ্রিজের মতো টেম্পারেচার -15। আমরা এখন আছি হারবিনের সেন্ট্রাল স্ট্রিটে। এখানে হচ্ছে যত টুরিস্ট আছে সবাই এখানে আসে শুধু হাঁটাচলা করতে, কারণ দুই পাশে অনেক ব্র্যান্ডের অনেক দোকান আছে, অনেক সুভিনিয়ারের দোকান। এটার নাম চং ইয়াং স্ট্রিট, চাইনিজ নামটা ভুলে গেছি, যাক আমরা চাইনিজ বাংলা মিলাই বলি চং ইয়াং স্ট্রিট, মানে সেন্ট্রাল রোড। এই সাংহাইয়ে যেমন আছে হচ্ছে নানজিং রোড, ঠিক সেরকমই এটা। প্রচুর পর্যটক আসে। আমার মনে হয় সকালে যারা টাইগার পার্কে গেছে সেকেন্ড হাফে এখানে আসছে এবং বিকালে চলে যাবে আইস অ্যান্ড স্নোওয়ার্ল্ডে, কারণ এত লোক দিকে তাকানো যায়। এটা একটা প্যাডেস্ট্রিয়ান রোড। আচ্ছা, এইটা হচ্ছে একটা ব্রেডের দোকান, যেটার হিস্ট্রি হচ্ছে লেখা আছে 100 ইয়ার্স এর হিস্ট্রি, মানে 100 বছরের একটা হিস্ট্রি সহকারে ব্রেডের দোকান। সামনে এই যে দুইটা হাতি বানানো, এটা কিন্তু আইস দিয়ে করা। এখানের ডেকোরেশন বা লাইটিংটা অনেক সুন্দর লাগছে। মাছের স্ট্রাকচার, ছোট ছোট মাছ, বড় মাছ, অনেক সুন্দর মাছ দিয়ে করছে। ডেফিনেটলি এটাও রাতে অত্যন্ত সুন্দর লাগবে যখন লাইটটা জ্বলবে, চারপাশ অন্ধকার হয়ে যাবে। সামনে কিছু কিছু গাছে লাইট জ্বলতেছে কিন্তু আসলে ওইভাবে অ্যাট্রাকশন ফিল করা যাচ্ছে না। এই যে এইদিকে আরেকটা স্ট্রাকচার করা আইস দিয়ে, কিছু দূর পর পরই ফাঁকা জায়গা থাকলে এরকম স্ট্রাকচার করা আছে আইস দিয়ে, সুন্দর। এটা মনে হয় কোনো প্যালেস বা কি জানি না কি করা। আজকের ফার্স্ট হাফের আমাদের থার্ড অ্যাট্রাকশন ছিল এই জং ইয়াং রোড। ভিডিওটি কেমন লেগেছে আমাদেরকে জানাবেন। ওয়ার্ল্ডের একটা অন্যতম অ্যাট্রাকশন হারবিনের আইস অ্যান্ড স্নো ফেস্টিভ্যাল দেখতে আমরা এখন চলে যাচ্ছি। সেই ভিডিওটিও দেখার আপনাদেরকে আমন্ত্রণ জানাই। চায়নার এইরকম সুন্দর সুন্দর আর ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।